নমস্কার। হিন্দু সংহতির ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজ রথারূঢ় হয়ে মাতুলালয়ে গমন করেন ভগবান জগন্নাথ, সঙ্গে বলরাম, সুভদ্রা। পবিত্র রথযাত্রা উপলক্ষে হিন্দু সংহতির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সেই সঙ্গে আজকে যে এখানে আমরা সমবেত হয়েছি তার মধ্যে একটা বিষণ্ণ, ভারাক্রান্ত, বিষাদের স্মৃতি জড়িত হয়ে আছে। আজ থেকে ঠিক 1 বছর পূর্বে আজকের দিনে করোনা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল হিন্দু সংহতির প্রতিষ্ঠা পুরুষ, যিনি পশ্চিম বাংলার মাটিতে বাঙালি হিন্দুকে দেখিয়েছিলেন, হাতে কলমে ময়দানে দাঁড়িয়ে বাস্তবে প্রয়োগ করেছিলেন জিহাদি আগ্রাসনকে রুখে দেওয়া যায়, মাঠে দাঁড়িয়ে ওদের পাল্টা মারা যায়। হিন্দু বাঙালিকে যিনি এই পথ দেখিয়েছিলেন, হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। আমরা সবাই জানি যে মৃত্যু নশ্বর দেহের হয়, আত্মার হয় না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর পরিগ্রহ করে, নতুন শরীর পরিগ্রহ করে, জীর্ণ শরীর পরিত্যাগ করে। আমরা জানি যে তপন ঘোষ আমাদের সকলের প্রিয়, শ্রদ্ধেয়, ভালোবাসার তপনদা। তার নশ্বর দেহ নষ্ট হয়েছে, তার নশ্বর দেহ পঞ্চভূতে 1 বছর পূর্বে বিলীন হয়েছে, কিন্তু তার আদর্শ, তার কর্মপন্থা আমাদের জীবনের কাছে ধ্রুবতারা স্বরূপ হয়ে আছে। তিনি একটা নতুন পথের দিশা বাংলার হিন্দুকে দেখিয়েছিলেন, কিভাবে জিহাদি শক্তির বিরুদ্ধে মাঠে দাঁড়িয়ে লড়াই করতে হয়। আমি একবার অটল বিহারী বাজপেয়ীর একটা কবিতা পড়ছিলাম, গীত নয়া গাতা হু, टूटे हुए तारों से फूटे बसंती सर, पत्थर का छाती में उगाया नवांकुर, झरे सब कीले पात कोयल की कोकराख, प्राचीन अरुणिमा की रेख देख पाता हूँ, गीत नया गाता हूँ, गीत नया गाता हूँ। এই যে নতুন গানের সন্ধান, বাঙালি হিন্দুকে নতুন জীবনের সন্ধান, নতুন পথের সন্ধান দিয়েছিলেন হিন্দু বীর তপন ঘোষ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি সেই সিংহহৃদয়, সিংহপুরুষ তপন ঘোষের স্মৃতিচারণার উদ্দেশ্যে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে হিন্দু সংহতির বিশিষ্ট পদাধিকারীরা উপস্থিত আছেন তপনদার স্মৃতিচারণ করবার জন্যে। তপনদা সঙ্গে স্মৃতিচারণ করবেন হিন্দু সংহতির অন্যতম সহসভাপতি অ্যাডভোকেট শান্তনু সিনহা, না, হিন্দু সংহতির অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় সুন্দর গোপাল দাস, অন্যতম সহসভাপতি ডাক্তার অভিষেক ব্যানার্জি। আমি সর্বপ্রথমে হিন্দু সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুন্দর গোপাল দাসকে আহ্বান করব তার স্মৃতিচারণ করবার জন্যে। সুন্দর গোপাল দাস প্রথম দিন থেকে তপন ঘোষের হিন্দু সংহতির সঙ্গে যুক্ত হয়ে আছে এবং 2008 সাল, যে বছর হিন্দু সংহতির প্রতিষ্ঠা হয়, সে বছরের 12ই জুনেই গঙ্গাসাগরে জিহাদি শক্তির সঙ্গে হিন্দু সংহতির সরাসরি সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষে তপন ঘোষের সঙ্গে একদম প্রথম থেকে ছিলেন এবং তপন ঘোষের সঙ্গে জেল খেটেছেন আলিপুর কোর্টের সিনিয়র ল ক্লার্ক, হিন্দু সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাননীয় সুন্দর গোপাল দাস। সেই প্রসঙ্গে তা স্মৃতিচারণ করবেন। নমস্কার। হিন্দু সংহতি সহসভাপতি শান্তনুদা, সাধারণ সম্পাদক রজতদা আজকে আমাদের এই ফেসবুক লাইভে অনুষ্ঠানে উপস্থিত আছেন। 2008 সালে 14ই ফেব্রুয়ারি তপনদার নেতৃত্বে
হিন্দু সংহতি ভারত সভা হলে অনুষ্ঠিত হয়। যখন অনুষ্ঠিত হয়েছিল তারপরেই আমাদের সারা প্রদেশের কার্যকর্তাদের নিয়ে একটা প্রশিক্ষণ বর্গ কর্মী সম্মেলন হবে বলে স্থান ঠিক হয়েছিল গঙ্গাসাগরে। সেই গঙ্গাসাগরে 12ই জুন দিন ঠিক হয়, 12ই জুন 2008। সেখানে আমরা সমবেত হয়েছিলাম সকলে। বিকালের দিকে যখন আমরা গঙ্গা দর্শন করতে গিয়েছিলাম আমাদের কর্মীদের নিয়ে, মিছিল করে ফেরার সময় আমাদের এক কর্মী জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। কিছু মুসলমান ভ্যান চালকরা তারা সেই স্লোগানের আপত্তি করায়। আমাদের বলা ছিল পাকিস্তানের দালাল দূর হটো। এই কথাতে কেন্দ্র করে প্রায় 5 থেকে 7 হাজার কর্মী সমবেত আমাদের কলকাতা ব্যবসায়ী সমিতি যেখানে আমরা ছিলাম সেখানে অ্যাটাক করে। নিচে ঘর আগুন দিয়ে দিয়েছে, উপর থেকে আমাদের কর্মীরা প্রতিরোধ করার চেষ্টা করেছে। এরা ওদেরও কর্মীরা 90 জন অ্যাটাক হয়েছিল, আমাদেরও কর্মীরা অনেকে অসুস্থ হয়েছিল। রাত 1টা থেকে 1:30টার মধ্যে এসপি ডিএম ওখানে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে, আমাদেরকে উদ্ধার করে আনে। উদ্ধার করার পরে আমাদেরকে 15 জনকে আমাদের কেস দিয়েছিল, দাঙ্গার কেস। যখন কাকদ্বীপ কোর্টে আমাদের তোলা হয়, তপনদা আর আমাকে পুলিশ হেফাজতে নিয়েছিল 4 দিনে, বাকি লোকে জেসি হয়েছিল। 4 দিন পরে যখন আমাদের ফের কোর্টে তোলা হয়েছিল, তারপরও জামিন হয়নি, জেসি হয়েছিল। সেই কেস এখনও চলছে। তপনদা যে বারবার বলতো হিন্দুকে লড়াই করতে হবে আগ্রাসী মুসলমানদের সঙ্গে, যদিও আমাদের সেই সম্মেলন 12 জুনের সম্মেলন শেষ হয়নি, কিন্তু যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকেই বুঝে গেছিল মুসলমান কী জিনিস। কারণ আমাদের শুরুতেই আমাদের অ্যাটাক হয়েছিল, সেই জন্যে সেই কেস এখনও চলছে। আর কর্মীরা সেই প্রেরণা পেয়ে আমাদের যে জেল খাটতে হবে, কেস লড়াই করতে হবে, সেই প্রেরণা নিয়ে আজও আমাদের সংগঠন চলছে তপনদার আদর্শ উদ্দেশ্য নিয়ে। নমস্কার। অত্যন্ত মনোগ্রাহী ভাষায় সেই দিনের ঘটনার একটা জীবন্ত বর্ণনা আপনাদের সামনে উপস্থাপিত করলেন হিন্দু সংহতির সাধারণ সম্পাদক, আলিপুর কোর্টের সিনিয়র ল ক্লার্ক সুন্দর গোপাল দাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন হিন্দু সংহতির অন্যতম কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার অভিষেক ব্যানার্জি। আমি বহুদিন পূর্বে, প্রায় 27 বছর পূর্বে একবার তপনদার সঙ্গে এক জায়গাতে কোনো একটা সাংগঠনিক প্রচারে উপস্থিত ছিলাম। পরাজয়ের পর কিছুটা বিষণ্ণ ভারাক্রান্ত হৃদয়ে সবাই আলোচনা করছিলাম। মাঝখানে তপনদা আসলেন। তপনদা এসে বললেন যে হার জিতটা বড় কথা নয়, যে লক্ষ্য নিয়ে আমরা চলছি সেটাই যখন একমাত্র লক্ষ্য, একমাত্র পথ, তখন সেই পথ ধরেই যখন চলতে হবে, তখন সেটা সেই পথ দীর্ঘ না সংক্ষিপ্ততম তা ভেবে লাভ নেই। এই প্রসঙ্গে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় সরসংঘ চালক সদাশিব মাধব গোলওয়ালকরজি বা গুরুজি গোলওয়ালকরের একটা কথা বা তার উদাহরণ টেনেছিলেন। তিনি বলেছিলেন, একবার ইমার্জেন্সির পরে, একবার যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ করা হয়েছিল গান্ধীজিকে হত্যার পরবর্তী ঘটনার সময়, তখন অনেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছিলেন পুলিশি হয়রানির ভয়ে। তখন একবার সাংবাদিকরা গুরুজি গোলওয়ালকরকে জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে যদি সবাই ছেড়ে চলে যায় তাহলে আপনি কি করবেন? তো গুরুজি গোলওয়ালকর বলেছিলেন, আই শ্যাল বিগিন ফ্রম দ্য বিগিনিং, আমি প্রথম থেকে শুরু করব, কারণ এছাড়া অন্য কোনো রাস্তা নেই। দিস মে বি দ্য লংগেস্ট ওয়ে, বাট সিন্স দিস ইজ দ্য অনলি ওয়ে, দিস ইজ দ্য শর্টেস্ট ওয়ে। এটাই যখন একমাত্র পথ, তখন রাস্তা যত লম্বাই হোক না কেন এটাই সবচাইতে ছোট পথ। এবং এই কথাগুলোকে আঁকড়ে ধরেই তপনদা তার জীবনে চলার চেষ্টা করেছেন, জীবনে চলেছেন, অন্যকে চলবার জন্য অনুপ্রাণিত করেছেন।
ডাক্তার অভিষেক ব্যানার্জিরা যখন 2014 সালে পিজিতে হাউস স্টাফ ছিলেন, তখন কালী পুজোকে কেন্দ্র করে সেটাকে সর্বাঙ্গ সুন্দর স্বয়ংসম্পূর্ণ কালী পূজার রূপ দেওয়ার জন্যে তারা ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তপনদার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তপনদার পরিপূর্ণ সহযোগিতা পেয়েছিলেন। সেই স্মৃতি ডাক্তার অভিষেক ব্যানার্জির মনে আজও একদম তাজা আছে। আমি ডাক্তার অভিষেক ব্যানার্জিকে আবেদন করব, অনুরোধ করব তপনদার সম্বন্ধে স্মৃতিচারণ করবার জন্য। আজ 12ই জুলাই আমাদের সকলেরই একটা দুঃখের দিন। 1 বছর আগে এই দিনেই আমাদের ছেড়ে চলে গেছেন তপনদা। আমরা যারা তপনদার সাহচর্যে এসেছি সকলেই হয়তো একবারকে স্বীকার করব যে আমাদের জীবনের অন্যতম একটা মোড় ঘোরানোর দিক হচ্ছে তপনদার সাথে সাক্ষাৎ। আমরা সকলেই স্বীকার করব তপনদার সাথে, তপন ঘোষের সাথে দেখা হওয়ার আগে আমাদের জীবন যেরকম ছিল, তপনদার সঙ্গে দেখা হওয়ার পরে কিন্তু আমাদের জীবন এবং জীবনের লক্ষ্য, আমাদের আশা, স্বপ্ন এগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। এই প্রসঙ্গে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলবো। রজতদা যে কথা বলেছেন সেই সূত্র ধরেই বলবো। আমাদের 2014-তে তখন আমি হাউস স্টাফ ছিলাম পিজি হসপিটালে। তো কলেজে জেহাদি কিছু তাদের উপদ্রবের জন্য আমরা ঠিক করি যে কালী পূজা করতে হবে, শক্তির আরাধনা করতে হবে। সেই উপলক্ষে আমরা যখন পুরোহিত পাচ্ছি না, হঠাৎ করে মনে হলো যে তপনদার কাছে যেতে পারি। তপন ঘোষ, হিন্দু সংহতি প্রাণপুরুষ। আমরা কিছু না ভেবে হঠাৎ করে তার কাছে যাই এবং তপনদা কিন্তু তার নিজের গ্রামের একজন পুরোহিত, শ্রদ্ধেয় উদয় ঘোষাল মহাশয়, কাটোয়ার দক্ষিণখণ্ড নিবাসী, তাকে আমাদের পুরোহিত হিসাবে নিযুক্ত করেন। তিনি পরপর 3 বছর আমাদের কলেজে মা কালীর আরাধনা করেছিলেন। এই সময় থেকে তপনদার সাথে আমাদের সেই যে ঘনিষ্ঠতা হয়। তো এখানে যারা আমার পরে বলবেন তারা কেউ হয়তো 30 বছর, 20 বছর তপনদার সাহচর্যে এসছেন, তার সাথে কাজ করেছেন, তার সাহচর্য লাভ করেছেন। আমার তপনদার সাথে পরিচয় মাত্র 7 বছর। তার মধ্যে বেশ কিছুদিন আমি নিজের পড়াশুনো, ডাক্তারির কাজে হয়তো তপনদার সাথে কাজ করতে পারিনি। কিন্তু আমি দেখেছিলাম তপনদা সেই একজন বরিষ্ঠ কার্যকর্তাকে যেরকম প্রশ্রয় দেন, যেরকম সমাদর করেন, আমার মতো একটা বাচ্চা ছেলেকে তপনদা কিন্তু তার চেয়ে কিছু কম সমাদর করতেন না। তার বাড়িতে গেলে একই রকম তার বাড়ির একজন সদস্যের মতো থাকা, রাত কাটানো, তার সাথে সময় দেওয়া, তাকে বিভিন্ন নিজের ব্যক্তিগত সমস্যাতেও গাইড করা, এটা তপনদা কিন্তু করতেন একেবারে একজন অভিভাবকের মতো। আমি যখন প্রথম গাড়ি কিনি বাবাকে চাপিয়েছিলাম, কিন্তু যতদিন না তপনদাকে গাড়িতে চাপাতে পারি আমার মনে হতো না যে গাড়িটা ঠিক পুজো বা উদ্বোধন হয়নি। তো এইরকম একজন মানুষ আমাদের জীবনে যিনি ছিলেন, আজ নেই, কিন্তু তার আদর্শ, তার দেখানো পথ আমাদের সামনে রয়েছে। এবং তার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমরা যতদিন না পূরণ করতে পারবো, আমাদের নিজের জীবনের ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা যাই থাকুক, আমাদের জীবন কিন্তু আমরা সবসময় মনে করবো যে ব্যর্থ রয়ে গেল। যদি না তপনদার স্বপ্নকে আমরা সম্পূর্ণরূপে সফল করতে পারি, ততদিন আমাদের কিন্তু জীবন সফল হবে না। এবং আমাদের সকলের জীবনেরই ওই একটা মাত্র লক্ষ্য থাকবে, যে তপনদার লক্ষ্য আদর্শকে সাকার করা। আমরা এখনও চোখ চেয়ে থাকবো তপনদার যে লাস্ট কথাগুলো, যে তপনদা আবার ফিরে আসবেন এবং আমরা তার আদর্শেই তার স্বপ্নকে সফল করব। জয় মা কালী। তপন ঘোষ, অমর।
ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে তপনদার একটা অত্যন্ত সংবেদনশীল দিককে আমাদের সামনে তুলে ধরলেন ডাক্তার অভিষেক ব্যানার্জি, যে কোনো কার্যকর্তাকে, যে কোনো স্তরের যে কোনো কার্যকর্তাকে তপনদা ঠিক মতো দিশা নির্দেশ করতেন, দিশা নির্দেশ করবার ক্ষমতা রাখতেন, তাকে প্রভাবিত করবার ক্ষমতা রাখতেন। প্রায় 7 বছর 8 বছর আগেকার ঘটনা, কিন্তু সেই ঘটনাগুলো আজও ডাক্তার অভিষেক ব্যানার্জির মনে কতটা স্পষ্ট আছে তা তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম। এবং তপন ঘোষের এই সংবেদনশীল দিকে তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলোকপাত করেছেন। তপনদা শুধুমাত্র একটা ব্যক্তি নন, তপন ঘোষ একটা দিশা নির্দেশকারী, একটা যুগান্তকারী সিদ্ধান্তকে, যুগান্তকারী মতামতকে বাস্তবায়িত করবার একটা স্পষ্ট বাস্তব জ্বলন্ত উদাহরণের নাম তপন ঘোষ। তার আগে তপন ঘোষ তার হাতে কলমে কাজ দেখাবার আগে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভাগ প্রচারক ছিলেন। হিন্দু সংহতি তৈরি করবার আগে RSS এর বিভাগ প্রচারক, তার আগে তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পশ্চিমবাংলার সংগঠন সম্পাদক ছিলেন, বজরং দলের ক্ষেত্রীয় সংগঠন সম্পাদক ছিলেন। এবং যে যে জায়গায় তিনি কাজ করেছেন সেখানেই তিনি অসংখ্য অনুগামীকে রেখে গেছেন, যারা আজও তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে। যে যে ক্ষেত্রে তিনি কাজ করেছেন প্রত্যেক ক্ষেত্রেই তার সংগঠন শক্তির প্রমাণ তিনি রাখতে পেরেছেন। আজও সেই সমস্ত ঘটনা সর্বসাধারণের হৃদয়ে দাগ কেটে আছে। তপন ঘোষ, আমি আগেও বলেছিলাম, বাঙালি হিন্দুকে একটা নতুন দিশা দেখিয়েছিলেন। আমরা সাধারণত দেখেছি যে সমস্ত মানুষ পাণ্ডিত্যের অধিকারী, যাদের আমরা বিদ্বান বলে সম্মান করি, তাদের মধ্যে সাধারণত মাঠে দাঁড়িয়ে লড়াই করবার বা মুখোমুখি মোকাবিলা করবার সাহসের কিছুটা অভাব দেখা যায়। আর যারা বেপরোয়াভাবে সাহস নিয়ে মাঠে দাঁড়িয়ে লড়াই করে, তাদের মধ্যে এই বৌদ্ধিক স্তরে কিছুটা খামতি দেখা যায়, কিছুটা কম তাদের বৌদ্ধিক স্তরের বিকাশ দেখা যায়। তপনদা ছিলেন দুটোর একদম পরিপূর্ণ সংমিশ্রণ। একদিকে প্রগাঢ় পাণ্ডিত্যের অধিকারী, আরেকদিকে তিনি অসাধারণ সাহসী নেতা ছিলেন, যার সাহসের ছোঁয়াতে অন্য কার্যকর্তারা উৎসাহিত হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন, আত্মবিশ্বাসী হয়েছেন। তপনদা যে ধারার প্রবর্তন করেছিলেন যে জিহাদি শক্তিকে মাঠে দাঁড়িয়ে পাল্টা মার দেওয়া যায়, ওদের চোখে চোখ রেখে ওদের মোকাবিলা করা যায়, ওদের প্রতিহত করা যায়, তার সেই চিন্তাধারা, তার ব্যক্তিগত সাহস, ব্যক্তিগত ক্যারিশমা, ব্যক্তিগত জনমোহিনী শক্তির প্রভাবে অন্য কার্যকর্তাদের মধ্যেও অত্যন্ত সফলভাবে প্রবেশ ঘটেছিল, তাদেরকে অনুপ্রাণিত করেছিল বলে পশ্চিমবাংলার বহু জায়গাতে গ্রাম বাংলার হিন্দু ছেলেরা দাঁড়িয়ে তপন ঘোষের আদর্শে অনুপ্রাণিত হয়ে জিহাদি শক্তির মোকাবিলা করতে পেরেছিলেন। তপনদার প্রগাঢ় পাণ্ডিত্যের বহু নিদর্শন বহু ব্যক্তি পেয়েছেন। একটা ঘটনা আমার বেশ কিছুটা মনে পড়ছে, যে একবার তপনদা একটা সবার সঙ্গে আলোচনা করছিলেন বা ক্লাস নিচ্ছিলেন, তার আগে একটা প্রসঙ্গ দেখা দিচ্ছিল। প্রসঙ্গ হচ্ছে তখন তপনদা ABP সংগঠন সম্পাদক। হঠাৎ বলা হলো 1991 সাল ছিল, লাল কৃষ্ণ আদবানি তখন তারা রথ নিয়ে ভারতবর্ষ ঘুরছিলেন এবং তার রথে শ্রীরামচন্দ্রের ছবি। সবাই প্রশ্ন করছিল যে এটা যদি রাম রথ হয় তাহলে LK আদবানি কেন, বিজেপির প্রতীক কেন? স্পষ্ট উত্তর কারো কাছ থেকে ছিল না। তপন ঘোষ একটা স্পষ্ট উত্তর দিয়েছিলেন সবার মাঝখানে দাঁড়িয়ে। তিনি বলেছিলেন, যদি কোনো কংগ্রেস নেতার গাড়িতে জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী ছবি থাকতে পারে, যদি কোনো CPIM নেতার গাড়িতে মার্কস বা লেনিনের ছবি থাকতে পারে,
তাহলে লালকৃষ্ণ আদবানির গাড়িতে শ্রীরামচন্দ্রের ছবি আছে, তা আশ্চর্যের কি আছে? এটাই তো স্বাভাবিক, তিনি তাকে আদর্শ পুরুষ বলে মনে করেন। এরকম বহু ক্ষেত্রে তপনদা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করেননি। তপনদা বারে বারে হিন্দু সমাজকে বলতেন যে রাজনীতিকে গায়ের চামড়া করো না, গায়ের জামা করো, হিন্দু স্বার্থে রাজনীতিকে ব্যবহার করো। তপনদা চেয়েছেন বাঙালি হিন্দু রাজনৈতিক সামাজিক সব ক্ষেত্রে প্রতিষ্ঠা পাক, বাঙালি হিন্দুর অধিকার এই পশ্চিমবাংলার মাটিতে সুরক্ষিত হোক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা লড়াই করে যে হিন্দু বাঙালির হোমল্যান্ডকে ছিনিয়ে এনেছিলেন, হিন্দু বাঙালি সেই হোমল্যান্ডকে সুরক্ষিত রাখতে পারুক, এই লক্ষ্য নিয়ে তপন ঘোষ সারা জীবন কাজ করে গেছেন। বাসন্তীর পালবাড়ি থেকে যে উত্থান, হিন্দু শক্তির উত্থান তিনি করতে পেরেছিলেন, যা তার আগে পর্যন্ত কারো কাছে কল্পনাতেও আসেনি, সেই হিন্দু শক্তির উত্থানকে, সেই হিন্দু শক্তির মারমুখী মেজাজকে, সেই হিন্দু শক্তির ভয়ঙ্কর প্রতিরোধকে, সেই হিন্দু যুবক শক্তির জেহাদি আগ্রাসনের বিরুদ্ধে লড়বার মানসিকতাকে সেই বাসন্তী থেকে তপন ঘোষ সারা পশ্চিমবাংলার মাটিতে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে ছড়িয়ে পেরেছেন। তপন ঘোষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে অচ্ছেদ্যভাবে যুক্ত যে কটা নাম আছে তার একটা হচ্ছে অ্যাডভোকেট শান্তনু সিংহ, হিন্দু সংহতির কেন্দ্রীয় সহসভাপতি। তিনি অনেকগুলি বই লিখেছেন এবং তপন ঘোষের ক্ষেত্রে শান্তনু সিংহের বক্তব্য ছিল তপন ঘোষ হচ্ছে তার ফ্রেন্ড, ফিলোজফার, গাইড। তপন ঘোষকে বাদ দিয়ে শান্তনু ঘোষ বলে যে তার ঠিক অস্তিত্বকে সম্পূর্ণরূপে ধারণা করা সম্ভব না। তপন ঘোষ মাইনাস শান্তনু সিংহ মানে সেটা কি অর্থ দাঁড়াচ্ছে না। শান্তনু সিংহের কর্মক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, বিচরণ ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, বৌদ্ধিক ক্ষেত্রে, মনন ক্ষেত্রে, সর্বক্ষেত্রে তপন ঘোষের ছায়া একদম পরিব্যাপ্ত হয়ে আছে। তপন ঘোষ বাদ দিয়ে শান্তনু সিংহকে পাওয়া সম্ভব না। এবার একটু খুঁটিনাটি বিষয়ের সঙ্গেও শান্তনু সিংহ যুক্ত ছিলেন। আমরা অত্যন্ত আনন্দিত যে শান্তনু সিংহ আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সে তপন ঘোষের স্মৃতিচারণ করবার জন্যে। তার ভাষাতে, যিনি তার ফ্রেন্ড, ফিলোজফার, গাইড, তার ভাষাতে যিনি তার জীবনের ক্ষেত্রে ধ্রুবতারা, তার সম্বন্ধে তিনি স্মৃতিচারণ করবেন। আমি শান্তনু সিংহকে আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। তপনদা কি, তপনদা কে, এগুলো নিয়ে বিস্তারিত বলবার আগে আমি কয়েকটা ছোট ঘটনা বলি। আমি 1980 সালে দিল্লি গিয়েছিলাম, আমার প্রথম দিল্লি যাত্রা। সাংগঠনিক কাজে নয়, আমার ওখানে এক আত্মীয়র বিয়ে ছিল সেই উপলক্ষে। আর সেই উপলক্ষে গিয়ে রেড ফোর্টে গিয়েছিলাম, রেড ফোর্ট দেখতে। আমি তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ইতিহাসের ছাত্র, তাই বিশেষ আগ্রহ ছিল রেড ফোর্ট নিয়ে। রেড ফোর্টে ঢুকবার পর যিনি গাইড ছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরবার পর উনি নিয়ে এলেন, ওর ভেতরে একটা মসজিদ আছে যেটা আওরঙ্গজেব করেছিলেন এবং ইতিহাস বই আমরা পড়ি আওরঙ্গজেব ওখানে তার নামাজ আদায় করতেন, আল্লাহকে ডাকতেন। আমি ওই মসজিদে ঢুকলাম না। গাইড জিজ্ঞেস করলেন আপনি ঢুকবেন না? আমি বললাম না। আমার যারা আত্মীয়রা গিয়েছিলেন তারা সবাই ঢুকলেন, তারা একটু অবাক হয়ে গেলেন, আমি ঢুকলাম না। পরে বললাম জুতো ছেড়ে ঢুকতে হবে, সেই মসজিদে আমি ঢুকবো না। কারণ যদুনাথ সরকারের আওরঙ্গজেব আমি পড়েছি। সেই আওরঙ্গজেব, যে আওরঙ্গজেব আল্লাহর আশীর্বাদ নিয়ে হিন্দু মন্দির ধ্বংস করবার ফতোয়া জারি করেছিলেন, সেই আওরঙ্গজেব যিনি বেনারসের হিন্দু মন্দির গুড়িয়ে দিয়ে পাশে একটা মসজিদ তুলে দিয়েছিলেন, আমি সেই আওরঙ্গজেবের মসজিদে জুতো খুলে ঢুকবো না,
জুতো করে ঢোকার অর্থ আওরঙ্গজেবকে শ্রদ্ধা জানানো, সেটা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক একইভাবে, যদিও ব্যাখ্যা আলাদা, আমি সাধারণত কোনো হিন্দু মন্দিরে ঢুকি না। আর হিন্দু মন্দিরে ঢুকলেও হাত জোর করে প্রণাম করেছি ঠাকুরকে, এটা সাধারণত হয় না। আমার বন্ধুদের সাথে, আমার পরিবারের সাথে আমাকে বছরে অন্তত 3 বার তারাপীঠ যেতে হয়। আমি মন্দিরে ঢুকি না, বাইরে বসে থাকি। আমি পরিবারের সাথে 2 বার তিরুপতি গেছি, মন্দিরে ঢুকিনি। মা ঢুকেছেন, মামা ঢুকেছেন, মামা গালাগালি করেছেন, মা অভিমান করেছেন, আমি ঢুকিনি। তার কারণ হিন্দু মন্দিরগুলোকে দেখলে আমার যেন হিন্দু হিপোক্রেসি কথা মনে পড়ে। মনে হয় হিন্দুরা যে হিপোক্রেসি দেখাচ্ছে তারই পরাকাষ্ঠা হচ্ছে মন্দিরগুলো। মন্দির বানানো হয়, বিরাট বড় ঠাকুরের মূর্তি বানানো হয়, কোটি কোটি টাকা সোনা গয়না দেওয়া হয়, হাজার হাজার ভক্ত সমাবেশ হয়, কিন্তু সেই মানুষগুলোকে যদি জিজ্ঞেস করা হয় এই যে হিন্দু মন্দিরটা তৈরি হলো, এই হিন্দু মন্দির রক্ষার জন্য তোমার ভূমিকা কি? কারোর কোনো ভূমিকা নেই। আমার কাছে মন্দির হচ্ছে 4টি। এক, আমার বাড়ি, যে বাড়ি আমার পূর্বপুরুষরা এখানে করেছে। আমার বাড়ির এখন বাড়িতে কাজ হচ্ছে, কিন্তু রিনোভেশন হচ্ছে। রিনোভেশন না থাকলে আবার সেটা লাগাবো। আমি একটা এপিটা তৈরি করেছি, সেখানে লেখা আছে এই সেই বাড়ি আমার পূর্বপুরুষরা তাদের পূর্বপুরুষের ওপার বাংলা বা পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানের সিলেট জেলার সুনামগঞ্জ সাব ডিভিশনের পাইকরারি গ্রাম থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছিলেন। আমার কাছে মন্দির, আমার কাছে দক্ষিণেশ্বর মন্দির। তার কারণ সেই মানুষটি ওখানে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন, বিবেকানন্দকে দীক্ষা দিতে পেরেছিলেন, শিক্ষা দিতে পেরেছিলেন যে বিবেকানন্দ সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আমেরিকায় গিয়ে পরিষ্কার বলেছিলেন, আই এম এ হিন্দু, আই এম প্রাউড অফ এ হিন্দু। আমি কন্যাকুমারিকাতে যাই, সেখানে আমার হাত উঠে আসে নমস্কার ভঙ্গিতে আমি শ্রদ্ধা করি। তার কারণ কন্যাকুমারিকাতে, যে কন্যাকুমারিকা আমরা যাই বিবেকানন্দ মন্দির, আমরা তো জানি না। সবচেয়ে বেশি লোক যান পশ্চিমবাংলার, তারাও হয়তো জানেন না ওই বিবেকানন্দ কেন্দ্র তৈরি করার জন্য যে লড়াই করেছিল, যারা লড়াই করেছিল, যারা তাদের জেদকে বজায় রেখে প্রমাণ করেছিল হিন্দু শক্তি কখনো পিছিয়ে আসতে পারে না, পিছিয়ে আসে না, সেই সংগঠনটির নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS। যখন ওখানে প্রথমে কথা ছিল রামকৃষ্ণ মিশন ওখানে বিবেকানন্দ কেন্দ্র বানাবেন, কিন্তু তারা পারেননি। কেননা খ্রিস্টান মিশনারিরা কিছুতেই বিবেকানন্দের কোনো স্ট্যাচু বা বিবেকানন্দের কোনো মূর্তি বা বিবেকানন্দের যে আজকে যেটা হয়েছে বিবেকানন্দ স্মৃতি, সেটাকে করতে দেবেন না। ওরা ওখানে চার্চ লাগিয়ে দিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ণকালিক, মানে যিনি সমস্ত জীবন সংগঠনের জন্য দেবেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাষায় তাকে বলা হয় প্রচারক। সেই প্রচারক একনাথ রানাডেকে ছেড়ে দেওয়া হলো ওটার দায়িত্ব দিয়ে। তিনি রাতের অন্ধকারে ওখানকার হিন্দু শক্তিকে জাগরিত করে, সংগঠিত করে সেই চার্চ যে খ্রিস্টান মিশনারিদের যে ক্রাইস্টের যে একটা ক্রস লাগিয়েছিলেন, সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে আজকে বিবেকানন্দ কেন্দ্র আমরা দেখছি। আরেকটা মন্দির আমার আছে, সেই মন্দির হচ্ছে 5 নম্বর ভুবন দত্ত লেন। যে লেনে, যে বাড়িতে
আজকে সত্যি সত্যি অফিসিয়ালি একটা মন্দির প্রতিষ্ঠা হলো, কিন্তু যেদিন প্রথম ওখানে ঢুকেছিলাম সেদিনই মনে হয়েছিল এটা আমার আরেকটা মন্দির। হ্যাঁ, আমি বলছি তপন ঘোষের যে বাসস্থান, যেটা পরবর্তীকালে হিন্দু সংহতি প্রতিষ্ঠার অফিস হয়েছিল, যেখানে তপনদা তার শেষ জীবন অতিবাহিত করেছিলেন, ওটাও আমার কাছে মন্দির। আজ ওই মন্দির থেকেই আমরা সবাই ফিরলাম, ওই মন্দিরে আমরা গিয়েছিলাম। তপনদার সাথে আমার পরিচয় যখন আমি যাদবপুরে ফার্স্ট ইয়ারে পড়ি। একদিন দুপুরবেলা তপনদা এলেন, আমি চিনি না, তপনদা সে পরিচয় করলেন, সমস্ত কথাবার্তা জিজ্ঞেস করলেন। কিন্তু সত্যি বলছি, ওরকম একটা ল্যাবাকান্ত লোক, 5 ফুট হাই, রোগা পাতলা, একটা পায়জামা পাঞ্জাবি পরেন, কারণ স্ত্রী ভালো থাকে না, আমার খুব একটা ভক্তি শ্রদ্ধা আসেনি। আর যাদবপুরে পড়বার পরে কি হলো, একটা একটা আপরাইট একটা ব্যাপার ভাব চলে এসেছিল মনের মধ্যে। কিন্তু তপনদা দেখলাম মাঝে মাঝে আমার বাড়িতে চলে আসতে, এসে মাসিমা চা খাবো, মাসিমা ভাজা খাবো। আর আমাদের বাড়ি যেহেতু হিন্দু মাইন্ডেড বাড়ি, মাও তপনদার সাথে আলোচনা করে খুব খুশি হতেন, বাবাও খুশি হতেন। মার একটু সাহিত্যের ঝোঁক ছিল, তপনদা খুব আলোচনা করতেন সাহিত্য নিয়ে। আমার এখনও মনে আছে তপনদা ওই সময় একটা দেশ পত্রিকা নিয়ে এসেছিলেন, মার সাথে আলোচনা করছেন। আমার এখনও মনে আছে কথাটা, নীরেন চক্রবর্তীর কেউ কথা রাখেনি মোস্টলি কবিতার নাম তপনদারা বললেন। আমার মনে হয় সেদিনই তপনদা ঠিক করে নিয়েছিলেন কেউ কথা রাখেনি, তাই কথা রাখার দায়িত্ব তপন ঘোষকেই নিতে হবে, তাই হিন্দু সংহতি প্রতিষ্ঠা। যখন বিদ্যার্থী পরিষদের কাজ করেছি, আমরা দেখেছি প্রত্যেকটি খুঁটিনাটি ব্যাপার, আমাদের সুখ দুঃখ, আমাদের কোনো সমস্যা তপনদা এগিয়ে এসেছে। আমরা এখনো মনে আছে, আমরা বোধহয় বিবেকানন্দর শিকাগো ভাষণের 100 বছর পূর্তি উপলক্ষে বোধহয় আমরা ধর্মদের একটা বড় প্রোগ্রাম করেছিলাম। ওখানে স্টেশনে সিপিএমের যারা সিপিএমের যারা কর্মী, তারা আমাদের ছেলেদের আটকে দিয়েছিল, রিজার্ভেশন ছাড়া ট্রেনে উঠতে দেবে না। তপনদা ছুটে গিয়েছিলেন শিয়ালদা স্টেশনে এবং ওখানে টিটিদের সঙ্গে ভীষণ তর্ক করেছিলেন। বলেছিলেন এই জিনিসটা যদি আজকে সিপিএমের মিটিংয়ে হতো, মিছিলে হতো, আপনারা আটকাতে পারতেন, এবং তাদের প্রত্যেককে ট্রেনে তুলে দিয়েছিলেন। এই হচ্ছে তপন ঘোষ। তিনি অফিসে বসে থাকতে পারতেন, 4টে ফোন করতে পারতেন, এখানে গালাগালি করতে পারতেন, আমাদের কাউকে পাঠাতে পারতেন, কিন্তু নিজের সঙ্গে গেলেন। তার কারণ তপন ঘোষ, তপন ঘোষী, তপন ঘোষ অন্য হয় না। 3 বিঘা এজিটেশন, আমরা মাইলের পর মাইল হেঁটেছি, রাতের অন্ধকারে দিনের বেলা লুকিয়ে আছি, প্রচণ্ড বৃষ্টি। আমাদের পুরো বিদ্যার্থী পরিষদের ছেলেরা এনজিপি স্টেশনে, শরীর চলছে না, সবাই ভেজা, তার মধ্যে আমরা বিছানা মানে ওই স্টেজ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কেউ ঘুমোচ্ছে, কেউ বসে ঘুমোচ্ছে, কেউ ওই ভেজা ব্যাগের মধ্যে ব্যথা দিয়ে শুয়ে আছে। তপন ঘোষ খুঁজে বেড়াচ্ছেন প্রত্যেককে, কারোর জন্য কোনো অসুবিধা না হয়। এই হচ্ছে তপন ঘোষ। যখন আমি যেটা বললাম যে আমার বাড়িতে যখন আসতেন, কিন্তু অদ্ভুতভাবে আস্তে আস্তে একটা অদ্ভুত একটা টান অনুভব করলাম, একটা আকর্ষণ যেন একটা তপনদার মধ্যে আছে, যে আমাকে যেন বারবার মনে হচ্ছে ওখানে ডেকে নিয়ে যাচ্ছেন। যেতে থাকলাম, আস্তে আস্তে এক গভীর সম্পর্ক গড়ে উঠল, যে সম্পর্ক আজও অটুট, তপনদা নেই তবুও অটুট, এবং আগামী দিনও এই সম্পর্ক থাকবে। তপনদা যখন হিন্দু সংহতি প্রতিষ্ঠা করলেন, প্রথম যে মিটিং ছিল আমার যতদূর মনে হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে, সেই মিটিংও আমি গিয়েছিলাম। আমি সেখানেও মঞ্চে উঠেছিলাম, মঞ্চে বসেছিলাম। কিন্তু পরে তপনদাই বললেন, তুমি এখন ডাইরেক্ট ইনভলভ হয়েও না, কারণ প্র্যাকটিসটাকে ঠিক করে নাও। আলটিমেটলি ডাইরেক্ট ইনভলভ হলাম না। এরপরে প্রথম তপনদার হিন্দু সংগঠনে জড়িয়ে পড়লাম কোথায়, যখন গঙ্গাসাগরের কেসে। আমার এখনও মনে পড়ে,
কাকদ্বীপ কোর্টে কেস, আমি গেছি, সুন্দরের সঙ্গে তখন পরিচয় ছিল না। সুন্দরকে আপনারা কিছু আগে শুনলেন, প্রথম যে বক্তা। একটা নিচে তপনদা বসে আছেন লকআপে, একদম বেয়ার ফ্লোর, কোনো উত্তাপ নেই, তাপ নেই, বসে ওটা পেপার করছেন। সেদিন কাকদ্বীপ কোর্টে মাছি করার উপক্রম নেই। এখন যে কাকদ্বীপ কোর্ট সেটা নয়, আগে একটা ভাড়া বাড়িতে কোর্ট ছিল। পুরো রাস্তা বন্ধ, পুরো পুলিশ নামানো, কমান্ডো নামানো, একমাত্র লয়ারের আই কার্ড দিয়ে ওখানে ঢোকা যাচ্ছে। প্রথম দিনই বোধ হয় বেল হয়েছিল কি হয়নি খেয়াল নেই। দ্বিতীয় দিন আবার গেলাম, বিভৎস বৃষ্টি, কিন্তু সেদিন বেল হলো। তপনদার বেল পেলেন। তপনদার বক্তব্য, বেল পেলেও আমার যা, বেল না পেলেও আমার তা। আমার যারা সৈনিক আছে, সুন্দর ছিল জেলে, এই লকআপে আরও কজন ছিল, আমরা সেভাবে তৈরি হয়ে এসেছি। আমার এখনও মনে পড়ে, আমি তপনদাকে বললাম, আমি তখন টিউশন করছি যাদবপুরে পড়তে পড়তে, যে একবার চলো চার্লি চ্যাপলিনের গ্রেট ডিক্টেটর এসছে, দেখতে যাব। আমরা গেলাম, দেখলাম, বেরিয়ে এলাম। তপনদাকে জিজ্ঞেস করলাম, তপনদা কেমন লাগলো? তপনদা করুণ মুখে বললেন, লাগলো তো ভালোই, কিন্তু আমার দেশের কোনো মানুষ এই ধরনের কোনো বই করবেন না। তপনদার খুব ক্ষোভ ছিল, দুঃখ ছিল। সত্যজিৎ রায়, যার সেই ক্ষমতা ছিল, তিনি কিন্তু এই যে হিন্দু হলোকাস্ট যেটা হলো, হিন্দু নিধন অথবা দেশভাগ উদ্বাস্তু, এর উপরে কোনো বই করলেন না। তপনদা মনে করতেন সত্যজিৎ রায় সেই ক্ষমতার অধিকারী, যিনি সত্যিকারের এটার উপরে একটা বই করতে পারতেন, আগামী প্রজন্মের জন্য, আগামী প্রজন্ম জানতে পারত, কিন্তু উনি করলেন না। আমার এখনও মনে আছে, ওই সিনেমা হল থেকে বেরোচ্ছি, ওখানে তপনদার এক বন্ধুর সঙ্গে দেখা। আমি দূরে দাঁড়িয়ে এলাম, তপনদা কথা বললেন, তারপর পরিচয় করিয়ে দিলেন। তপনদার মৌলানা আজাদ কলেজের বন্ধু, উনি মতো তখন WBCS পরীক্ষা দিয়ে বিডিও হয়েছেন। তপনদাকে বললেন, তোর জীবনটা তুই এভাবে নষ্ট করলি? তপনদা হাসতে হাসতে বললেন, তোর জীবন নষ্ট করার জন্য আমি কয়েকদিনের মধ্যেই বর্ধমান যাচ্ছি, ওখানে একটা আন্দোলন করব। এটা হচ্ছে তপন ঘোষ। হিন্দু সংহতির লড়াইয়ে তপন ঘোষ শুধু ওটা নাম নয়, অনেক বদনাম শুনেছেন। যারা তার খুব কাছের লোক, তারা বদনাম দিয়েছেন। যারা তপনদার এই যে ক্যারিজমা, এই যে গ্ল্যামার, সেটাকে সহ্য করতে পারেননি, তারা বদনাম দিয়েছেন। তপন ঘোষ হিন্দু হৃদয়ে যেভাবে বসে আছেন, আগামী 100 নয় 1000 বছরে তপন ঘোষকে এখান থেকে কেউ সরাতে পারবে না। বনগা কোর্টে তপনদাকে অ্যারেস্ট করা হলো, সোল অ্যারেস্ট। কোথায় কোন দাঙ্গা হয়েছে, তপনদা তার ধারে কাছে ছিলেন না, তপনদাকে ফলসলি ওখানে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা তপনদার সাথে জেলে দেখা করতে গেলাম, স্পেশাল পারমিশন নিয়ে গেলাম, আমরা জেলে দেখা করলাম। তপনদা হাসতে হাসতে বললো, তুমি জানো আমি যে দুজনের মাঝখানে শুই, সেই দুজন হচ্ছে বাংলাদেশের মোল্লা। ওরা ঢুকে এখানে ইললিগালি ঢুকেছে, অ্যারেস্ট হয়ে গেছে। আলাম কি কথাবার্তা হয় তপনদা? কোনো সমস্যা? মানে কোনো সমস্যা নেই, সুন্দর, কোনো অসুবিধা নেই। শুধু একটাই সমস্যা, এখানে যে জেলের কয়েদিদের যে সংখ্যা এখানে থাকা উচিত, তার 6 গুণ আছে। তারপরে সকালে বাথরুমে একটু অসুবিধা হয়, আর রাত্রিবেলা শোয়ার কোনো একটু অসুবিধা হয়, তাছাড়া কোনো অসুবিধা নেই। কোন জায়গায় যেতে পারলে, কোন মানসিকতা থাকতে পারলে একটা মানুষ এই ভাবনায় উজ্জীবিত হতে পারে এবং সাধারণ মানুষকে উজ্জীবিত করতে পারে? তপনদাই, তপনদার কোনো বিকল্প হবে না। তপনদার বিকল্প যদি কেউ মনে করেন হবে, আমার মনে হয় তিনি মূর্খের সঙ্গে স্বর্গে বাস করছেন। তপনদাকে নোয়ানো যায়নি, আগামী দিনেও তপনদার আদর্শকে নোয়ানো যাবে না। আজকে সারা বাংলায়, শুধু বাংলা নয়, আজকে তপনদার প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, বাংলাদেশের হিন্দুরা অনুষ্ঠান করছে। আমেরিকায়, লন্ডনে তপনদার যারা অনুগামী, তারা অনুষ্ঠান করছেন। এই ভালোবাসা, এই শ্রদ্ধা, এটা এমনি এমনি আসে না, এটা হৃদয়ের গভীরতা থেকে চলে আসে। তপনদা লন্ডনে যাবেন,
শুনুন অবাক হবেন, তপনদার কোট নেই। কে যেন বলেছিল তপনদাকে একটা কোট পরতে হবে, একটা কোট নিয়ে যান যদি দরকার হয়। তপনদার কোট নেই। প্যান্ট একটা বানিয়েছেন, কিন্তু প্যান্টের মাপ লাগে, কোট কোথায় পাবেন? তপনদা তৃপ্তিকে ফোন করলেন, ফোন করে বললেন পল্টুর একটা কোট আছে, রাখতে বলো, আমি এসে কোটটা নিয়ে যাব। লন্ডন যাবার একদিন আগে তপন এলেন, বড় গাড়ি করে নয়, বিশাল কনভয় নিয়ে নয়, সাইরেন বাজিয়ে নয়, একটা ট্যাক্সি করে এলেন, আড্ডা মারলেন, কোটটা নিলেন, চলে গেলেন। তার পরের দিন তপনদা যাবেন লন্ডন, ইংল্যান্ডে। একমাত্র ভারতীয় যিনি কোনো সরকারি পজিশনে না থেকে, ভারতীয় একমাত্র যাকে কোনো সরকার থেকে না পাঠানো সত্ত্বেও ইংল্যান্ডের লোকেরা, ইংল্যান্ডের পার্লামেন্ট তাকে সেখানে ভাষণ দেওয়ার অধিকার দিয়েছিল। এই যে গর্ব, এই যে একটা মানে গর্বের ব্যাপার, এটাকে অস্বীকার করা যাবে না। যারা করতে চেষ্টা করেছেন আমরা দেখেছি তারা সব জিরো হয়ে গেছেন। তপনদার সঙ্গে সঙ্ঘের আদর্শগত কোনো বিরোধ ছিল না আজকে পর্যন্ত। ইভেন তপনদা মৃত্যুর আগে বারবার বলে গেছেন, মা কালীকে জানিয়েছেন, গুরুজিকে জানিয়েছেন, ডাক্তারজিকে জানিয়েছেন, তার বাবা মাকে জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন তাদের মৃত্যুর আগেও। আদর্শগতভাবে, নীতিগতভাবে, নিষ্ঠাগতভাবে তপনদার সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো রকম বিবাদ ছিল না। বিবাদ ছিল পশ্চিমবাংলার যারা সংঘ পরিচালনা করছেন তাদের মানসিকতার সাথে। তপনদা বলতেন, ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, একটা হাত আমাদের আত্মরক্ষা করার জন্য, আর আরেকটা হাত আমাদের শত্রু জিহাদি শক্তিকে বধ করার জন্য। সংঘের পশ্চিমবাংলার সংঘ দুটো হাতকেই আত্মরক্ষার কাজে ব্যবহার করে, আর সেই নীতিতেই আমার সঙ্গে পশ্চিমবাংলার সংঘের বিরোধ। সাংগঠনিক মানে আদর্শ, নীতি, নিষ্ঠা, সেখানে কোনো বিরোধ নেই। তাই মৃত্যুর আগে তপনদা ডাক্তারজিকে স্মরণ করেছেন, গুরুজিকে স্মরণ করেছেন, তার মা বাবার সাথে সাথে, মা কালীর সাথে সাথে। তপন ঘোষ মরবে না, তপন ঘোষকে মারা যায় না। শুধু আমি একজন নকশাল ইন্টেলেকচুয়ালের লেখার একটা অংশ পড়ছি। তিনি একটা তপন ঘোষের মৃত্যুর পর তিনি একটা লেখা লিখেছিলেন। লেখাতে বলেছেন, তপন ঘোষের মৃত্যুতে আমি যার পর নাই আনন্দিত, তার কারণ একটা সাম্প্রদায়িকতার যুগ হয়তো শেষ হলো, কিন্তু তপন ঘোষের সাথে আদর্শগত বিরোধ থাকা সত্ত্বেও বলছি, তপন ঘোষ বাঙালি হিন্দুর মধ্যে যে উন্মাদনা, যে চেতনা, যে লড়াইয়ের মানসিকতা তৈরি করেছেন, এটাকে অস্বীকার করলে ইতিহাসকে অস্বীকার করা হবে। তপন ঘোষকে বাঙালি হিন্দুর ইতিহাস লিখতে হলে তপন ঘোষকে বাদ দিয়ে বাঙালি হিন্দুর ইতিহাস লেখা যাবে না। এটা বলছেন আদর্শগতভাবে তপন ঘোষের একজন কট্টর বিরোধী নকশাল বন্ধু। তিনি তপন ঘোষকে স্বীকৃতি দিয়েছেন। আগামী দিনে বাংলার ইতিহাস, বাংলার হিন্দুদের ইতিহাস লিখতে হলে তপন ঘোষকে অস্বীকার করে সেই ইতিহাস লেখা যাবে না। আজকে এই যে মৃত্যুদিন তপনদার, এই মৃত্যুদিনে দাঁড়িয়ে এটাই বলতে চাই, তপন ঘোষ সারা জীবন থাকবেন আমাদের মধ্যে, বাঙালি হিন্দুর মধ্যে। তার অস্তিত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই। যারা তার অস্তিত্বকে অস্বীকার করতে চাইবেন, সারা সমাজে তারা অস্বীকৃত হয়ে, ধিক্কৃত হয়ে পেছনে চলে যাবেন, সামনে আর কোনোদিন আসতে পারবেন না। জয় মা কালী, হিন্দু সংহতি জিন্দাবাদ। আমাদের হিন্দু সমাজ জীবনে একটা কথা আছে, চলদ্ধৃত্তং চলদ্দিত্তং চলজ্জীবন যৌবনম
চলাচলমিদং সর্বে কীর্তিযস্য সজীবতি। এই চলাচলমান জগতে যার কীর্তি আছে সেই জীবিত থাকবে। তপন ঘোষ জীবিত থাকবেন তার কীর্তির মধ্য দিয়ে। সে সুদূর আসামের শিলচরে তপন ঘোষ এবং বর্তমান হিন্দু সংহতির কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য একসঙ্গে ওখানকার পুলিশের বয়ান অনুযায়ী উত্তেজক ভাষণ দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল। এই বছর দেড়েক আগেও তপন ঘোষ এবং দেবতনু ভট্টাচার্য একসঙ্গে শিলচর কোর্টে উপস্থিত ছিলেন তাদের শুনানিতে হাজিরা দেবার জন্যে। এবং তপন ঘোষ প্রয়াত হবার পরে হিন্দু সংহতির বর্তমান সভাপতি দেবতনু ভট্টাচার্য আমাদের সবার কাছে একটা স্পষ্ট ভাষায় বলেছিলেন যে নস্টালজিয়াতে ভোগা নয়, তপন ঘোষের প্রতি সম্মান জানানো মানে তাকে প্রণাম করা, তপন দা অমর রহে, তপন দা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, বা ফুল দিলাম মাল্যার্পণ করলাম তার প্রতিকৃতিতে, তার মধ্য দিয়ে নয়। তপনদার যে দেখানো আদর্শ আছে, পথ আছে, কর্মপন্থা আছে, তাকে অনুসরণ করার মধ্য দিয়েই তপন ঘোষের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব। তিনি একথা আমাদের কোর কমিটির সভায় বিভিন্ন সভাতে বারবার উল্লেখ করেছেন যে তপনদা যে কাজ শুরু করেছেন সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করবার দায়িত্ব বর্তমান হিন্দু সংহতি। এবং তার এই কথাতেই তপনদার প্রতি গভীর শ্রদ্ধা যেমন প্রদর্শিত হয়েছে, তপনদার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার কথা যেমন বলা হয়েছে, এবং তা অন্যান্যদের কতটা প্রভাবিত করতে পেরেছে তা আপনারা আমার আগে হিন্দু সংহতির যে পদাধিকারীরা সুন্দর গোপাল দাস, অভিষেক ব্যানার্জি, শান্তনু সিংহরা বললেন, তার মধ্য দিয়ে আপনারা প্রমাণ পেয়েছেন। তপন ঘোষের কয়েকটা কথা এখন মুখে মুখে ছড়িয়ে আছে, মাটি কারো বাপের হয় না, মাটি হয় দাপের। কিংবা যতক্ষণ তোমরা মানুষ আমরাও মানুষ, তোমরা যদি জানোয়ার হও আমরা হব ক্ষুধার্ত শিকারী, জিহাদের উদ্দেশ্যে যে হুঁশিয়ার বার্তা, তপন ঘোষের এই কথাগুলো এখন ছড়িয়ে আছে। তপন ঘোষের প্রতি ইসরায়েলের মনোভাব কী, তপন ঘোষের প্রতি শ্রীলঙ্কার মনোভাব কী, তা আমরা বারে বারে দেখেছি। শ্রীলঙ্কার সরকারি কর্তৃপক্ষ, ইসরায়েলের সরকারি কর্তৃপক্ষ তার মতামতকে কতটা গুরুত্ব দিয়েছিল, এটাও আমরা সবাই বারে বারে দেখেছি যে একজন বাঙালি হিন্দু, একজন ভারতীয় বাঙালি হিন্দুর কথার গুরুত্ব কতটা। আমাদের বর্তমান কাজ, হিন্দু সংহতির বর্তমান কাজ তপন ঘোষের লক্ষ্যকে সাথে করে নিয়ে এগিয়ে চলা, অসমাপ্ত কাজকে সমাপ্তির দিকে নিয়ে যাওয়া। এই যে পশ্চিম বাংলা, যে বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এই হিন্দু বাঙালির হোমল্যান্ডকে বাঁচাবার জন্যে, একে সুরক্ষিত রাখবার জন্যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বাঙালি হিন্দু হিসাবে পশ্চিম বাংলার মাটিতে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেটাকে জীবিত রাখবার জন্যে, সে সম্ভাবনাকে বাঁচিয়ে রাখবার জন্যে তপন ঘোষ সারা জীবন পরিশ্রম করে গিয়েছেন। তার সারা জীবনের কর্মপদ্ধতি এই জিনিস বারে বারে নিদর্শন করছে। তিনি হিন্দু বাঙালির কাছে প্রেরণাস্বরূপ ছিলেন, প্রেরণাস্বরূপ আছেন, প্রেরণাস্বরূপ থাকবেন। আমরা বর্তমান হিন্দু সংহতি তার সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করবার লক্ষ্যে পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করব এবং এই লক্ষ্য পূরণের জন্যে, বাঙালি হিন্দুর এই লক্ষ্য পূরণের জন্যে আপনাদের কাছ থেকে আমরা সর্বাত্মক আন্তরিক সহযোগিতা কামনা করি। এবং আমরা যদি এই লক্ষ্যের দিকে দৃঢ় চিত্তে, অদম্য মনোবল নিয়ে এগিয়ে চলি, ইচ্ছা শক্তি নিয়ে যদি এই কাজ সম্পন্ন করার কথা মনে রাখি, তবেই সেটা হবে তপন ঘোষের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করা। আমি আরেকবার তপন ঘোষকে সশ্রদ্ধ প্রণাম করে তার লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করব এই অঙ্গীকার করে, এবং সেই কাজে আপনাদের সকলের আশীর্বাদ, সহযোগিতা, সমর্থন কামনা করে আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠান শেষ করছি। জয় মা কালী, পুড়িয়ে দেবে, সম্পত্তি লুট করে গনিমতের মাল হিসেবে ভোগ করবে, আমাদের মেয়েদেরকে ধর্ষণ করবে, শ্লীলতাহানি করবে। আমরা সেটা আটকাতে গেলে তার নাম হবে উস্কানি, তার নাম হবে সাম্প্রদায়িক উস্কানি। মানে কি, আমাদেরকে দাঁতে দাঁত চেপে
ওদের ধর্ষণ সহ্য করতে হবে, ওদের লুটপাট সহ্য করতে হবে, আমাদের গ্রাম জ্বালিয়ে দেবে সেটা সহ্য করতে হবে। তার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। তপন ঘোষ আজ আমাদের মধ্যে নেই, কিন্তু রয়ে গেছে তার আদর্শ চিন্তাধারা। তিনি তৈরি করে গেছেন পরবর্তী প্রজন্ম। তপনবাবুর পতাকা এখন তাদের কাঁধেই। হিন্দু সংগতির পাশাপাশি এগিয়ে আসতে হবে বৃহত্তর হিন্দু সমাজকেও। শ্রী তপন ঘোষ শুরু করেছিলেন, শেষ করব আমরা। এই হোক আমাদের শপথ।